প্রমাণ দাখিল করতে হবে যে তারা জট ছাড়ানোর চেষ্টা করেছিলেন, সেই হচ্ছে যে প্রমাণ তৈরির কাজ এখন চলছে, নির্মাণের কাজ চলছে। হচ্ছে যে এইসব নির্মাণের বিষয়ে আমরা জানি কিভাবে এইসব নির্মাণ করা হয়, থাকা ঘরে বসে থাকা ইত্যাদি এগুলো, কিন্তু সদিচ্ছা নিয়ে এলেন কিনা সেটা হচ্ছে বিষয়। সদিচ্ছা নিয়ে এলে উনি ওখানে দাঁড়িয়ে বলে দিতেন যে হচ্ছে যে কলকাতা পুলিশের কমিশনারকে এখনই বরখাস্ত করলাম, স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করলাম, ডিএমইকে বরখাস্ত করলাম, এগুলো ঘোষণা করে দিতেন। তিনি ওইখানে গিয়ে যদি হচ্ছে যে ঘোষণা করতেন যে দাবিগুলি মেনে নিলাম, তাহলে বরং একটা সদিচ্ছার পরিচয় তিনি দিতেন। ফলে পরে বিবেচনা করবেন, বাকিদের সঙ্গে আলোচনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান যে এই দাবিগুলি মেনে নিতে, তার দলে কোন মন্ত্রী আছেন যে আপত্তি করবেন, কার ঘাড়ে কটা মাথা আছে সেটা সবাই জানেন রাজ্যবাসী। করবো যে সিবিআইও ব্যর্থ, তখন কিন্তু একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। মানুষ কিন্তু হচ্ছে এখনও অবধি সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা করে আছেন। আশা করব বিচার ব্যবস্থা সেই আস্থার জায়গাটুকু তারা রক্ষা করবেন, তারা মানুষকে হচ্ছে নৈরাজ্যের পথে ঠেলে দেবেন না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনে যেখানে জুনিয়র ডাক্তাররা ধর্নায়, সেই অবস্থান মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গতকাল সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে জুনিয়র ডাক্তাররা যেভাবে কষ্ট করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে তিনি তাদের 5 দফা যে দাবি সেটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন, ভাববেন, স্টাডি করবেন। পাশাপাশি তিনি বলেছেন যে যদি তারা মনে করে তারা আবার কর্মবিরতি প্রত্যাহার করে আবার কাজে ফিরতে পারে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। সবাই জানেন যে সরকার তিনি একাই চালান, বাকি যারা আছেন তাদের কোনো কণ্ঠস্বর আছে বলে এই সরকার চালনার ক্ষেত্রে আমরা তো কোনোদিন জানি না, শুনিও নি। তার কোয়ালিশন সরকারও নয়, তার একক দলের সরকার, এবং হচ্ছে যে তিনিই শেষ কথা। ফলে তিনি ওইখানে গিয়ে যদি হচ্ছে যে ঘোষণা করতেন যে দাবিগুলি মেনে নিলাম, তাহলে বরং একটা সদিচ্ছার পরিচয় তিনি দিতেন। ফলে পরে বিবেচনা করবেন, বাকিদের সঙ্গে আলোচনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান যে এই দাবিগুলি মেনে নিতে, তার দলে কোন মন্ত্রী আছেন যে আপত্তি করবেন, কার ঘাড়ে কটা মাথা আছে সেটা সবাই জানেন রাজ্যবাসী। সুতরাং সদিচ্ছা দেখানোর হলে তিনি ওখানে গিয়ে বলতেন যে দাবিগুলি মেনে নিলাম, সেটাই হচ্ছে যে আমরা আশা করেছিলাম। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে রোগী কল্যাণ যে সমিতিগুলো, সেই রোগী কল্যাণ সমিতিগুলো যেটা এখন রয়েছে সেটাকে তিনি ভেঙে দিচ্ছেন, এবং সেখানে এরপর থেকে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠিত হবে। সেখানে সমস্ত কলেজের যারা প্রিন্সিপাল তারা থাকবেন সাধারণ মানুষ, এবং থাকবেন ডাক্তাররা, নার্সরা, এরকম তিনি একটি কথা ডাক্তার বাবু যারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন। দেখুন, রোগী কল্যাণ সমিতির কনসেপ্ট গড়ে উঠেছিল আগের সরকারের আমলে। সেখানে যে আদেশনামা ছিল যে স্থানীয় বিধায়ক যিনিই থাকবেন, যে হাসপাতাল যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত, সেখানকার বিধায়ক রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হবেন, সে যে দলেরই হোক না কেন। আগের সরকারের আমলে তো 294টা সিট তারাই পেতেন তা নয়, অন্য বিরোধীরাও পেতেন। এখনকার যারা শাসক দল, তখন বিরোধী দলের হচ্ছে যে বিধায়ক ছিলেন, তারা হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। এই সরকার এসে প্রথম যেটা করলেন যে ওই আইন নিয়মটাকে তুলে দিয়ে বললেন যে নবান্ন থেকে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কারা কারা হচ্ছে হবে। যেখানে ধরুন বিরোধী দলের বিধায়ক আছে, সেখানে হচ্ছে শাসক দলে যারা নেতা মন্ত্রী বিধায়ক আছেন তারা তো থাকলেনই, বিরোধী দলে বিধায়ক আছে ধরুন, সেখানে সমাজকর্মী আখ্যা দিয়ে শাসক দলের কোনো নেতাকে সেখানে বসানো হয়েছে রোগী কল্যাণ সমিতির মাথায়। এবং রোগী কল্যাণ সমিতিগুলি দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছেন সরকার। ফলে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু শুধু আর হচ্ছে যে কলেজের প্রিন্সিপাল বা সুপার তারাই থাকবেন এটা আমরা মনে করি না, কারণ মানুষের স্বাস্থ্য, হাসপাতাল সেটা মানুষের জন্য, মানুষের অংশগ্রহণ সেখানে জরুরি। মানুষের অংশগ্রহণ ছাড়া মানুষের স্বাস্থ্য মানুষের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ বলে আমরা মনে করি। সেখানে মানুষের অংশগ্রহণ, জনপ্রতিনিধিদের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সেটা দলীয় কোনো হস্তক্ষেপ নয়। যদি আগের আমলে যা ছিল সেইটা উনি ফিরিয়ে দিয়ে আসেন, যে যেখানে যারা আছেন তারা থাকবেন, এবং যদি উনি বলেন যে তাদের ক্ষমতা হচ্ছে যে ছড়ি ঘোরানো নয়, তারা কি করবেন, রোগীর স্বার্থ দেখবেন, রোগীর যদি কোনো অভিযোগ থাকে সেটা তারা তুলে ধরবেন। কিন্তু হচ্ছে যে সেটা আমরা সবসময় ওয়েলকাম করি। মানুষের পঞ্চায়েতি রাজ, তাদের যে হচ্ছে যে অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, আমরা কখনোই সেটাকে ছড়িয়ে দিতে বলি না। বলি কয়েকজন সরকারি আমলা তার হাতে থাকবে ক্ষমতা, আমরা এটা কখনোই বলি না। ফলে উনি কি করতে চান আমরা দেখি, কারণ হচ্ছে যতক্ষণ না আদেশনামা বেরিয়েছে ততক্ষণ তো ওনার বলা কথা, সংবাদ মাধ্যমে শোনা কথায় আমরা সেটাতে বিশ্বাস করতে রাজি নই বা প্রতিক্রিয়া দিতে রাজি নই। পাশাপাশি আজকে উনি আরও একটি কথা বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত দোষীরা কেউ না বন্ধু নয়, সুতরাং
সুতরাং তারা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই তারা এই দায়িত্বে এসেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে তাদেরকে কিছু জানেন না, সুতরাং এই বিষয়টা মুখ্যমন্ত্রী কিন্তু আরেকবার বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে সরকারি চিকিৎসকদের সংগঠন করি, চিকিৎসকরা গেজেটেড অফিসার, তাদের একটা বদলি বা পোস্টিংয়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষর প্রয়োজন হয়। ফলে সন্দীপ ঘোষ যখন 1 মাস ধরে আরজি করে ছাত্র আন্দোলন হলো, তারপরে সরিয়ে দিয়ে 15 দিনের মধ্যে আবার ওখানে ফিরিয়ে আনা হলো, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর সই ছাড়া সম্ভব ছিল না। কিছুদিন আগে যখন ওনাকে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদে ট্রান্সফার হলো, তার 48 ঘন্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি জানতেন না, একথা বিশ্বাসযোগ্য নয়। আবার এখন যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠল, তখন তাকে তিনি চাকরি ছাড়তে চাইলেন, অথচ তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হলো। আর যদি ওনার অজান্তে এটা করে থাকেন স্বাস্থ্য সচিব বা অন্য কেউ, ওনাকে তো বরখাস্ত করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী তো বরখাস্ত করা উচিত, তাকে না জানিয়ে হচ্ছে স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সন্দীপ ঘোষের এরকম বারবার অর্ডার করেছেন, এতগুলো চাকরি দিয়েছেন সন্দীপ ঘোষকে, এবেলা ওবেলা তাকে বিভিন্ন পদে স্থলাভিষিক্ত করেছেন, তাহলে তো তাদেরকে বরখাস্ত করা উচিত। তা কি মাননীয় মুখ্যমন্ত্রী করবেন? পাশাপাশি যে ক্লিপ, সেই অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে ডিওয়াইএফ এর নেতা কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হলো। তো এই যে রাজনৈতিক রংকে বারবার ব্যবহার করার চেষ্টা, জুনিয়র ডাক্তারদের এই যে একটা অত্যন্ত কষ্টের যে আন্দোলন, পাশাপাশি আমরা জানি যে একটা চিকিৎসার পেশা অত্যন্ত নোবেল প্রফেশন, সেখানে মানুষের জীবন জড়িত, চিকিৎসকরা মানুষদের জীবন দিয়ে থাকেন, কোভিডের সময় আমরা দেখেছি। তো তাদের এই আন্দোলনে বারবার রাজনীতির রং, সলিউশন আসছে না, জাস্টিস আসছে না, কি বলবেন আপনি? ওই অডিও ক্লিপ আমার এখনো শোনার সময় হয়নি, অডিও ক্লিপে কি আছে তাও জানি না, কিন্তু যদি কোনো অডিও ক্লিপের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করতেই হয়, তাহলে অপরাধ যারা ইতিমধ্যেই করে ফেলেছে, শুধু অডিও ক্লিপে বলা নয়, যারা ইতিমধ্যেই সংগঠিত করেছে তাদেরকে কেন মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করাচ্ছেন না? এই যে ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, এদের অপরাধ তো কারোর অজানা নয়। তো ভিডিও ভাইরাল, সবাই দেখেছেন, একাধিক জন হচ্ছে যে অভিযোগ করেছে, থানায় অভিযোগ করেছে, পুলিশের ডিজিকে অভিযোগ করেছে। আমাদের অভিযোগ ছেড়েই দিন, শাসক দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, আইএমএর সেক্রেটারি, তিনি হচ্ছেন যে ডিজিকে চিঠি লিখে বিরূপাক্ষ বিশ্বাসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কোনো ব্যবস্থা নিয়েছে? রাজ্য সরকার গ্রেপ্তার করেছে? তাহলেই তো বোঝা যাচ্ছে যে সদিচ্ছা তাদের কোথায়। তাদের হচ্ছে যে তারা চাইছেন আসলে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে যেন তেন প্রকারে হচ্ছে যে জেলের ভিতরে ঢোকাতে, হাজতের মধ্যে ঢোকাতে, প্রতিবাদটাকে তারা রুদ্ধ করতে চাইছেন। অপরাধীদের তারা হচ্ছে যে ছেড়ে রাখছেন অপরাধ সংগঠিত করার জন্য। এটাকেও আরেকটা বিষয় আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিভিন্ন মানুষ যোগদান করছেন, কিন্তু তারা যে কোন দল থেকে আসছেন, তারা কি বহিরাগত নয়, সেটা বোঝা তো জুনিয়র ডাক্তারদের পক্ষে সম্ভব না। তো সেখানে যদি কেউ বিভিন্ন রাজনৈতিক রং নিয়ে আসে, তাহলে সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু সেই জায়গাটাকে বারবার ফোকাস করে এই জুনিয়র ডাক্তারের আন্দোলনকে এটা কি কোথাও একটা পিছিয়ে দেওয়ার চেষ্টা? দেখুন, অরাজনৈতিক কথাটার দুটো অর্থ হয়। একটা হচ্ছে রাজনীতিবিহীন, যেটা বলতে চাইছি আমরা, কিন্তু অরাজনৈতিক কথাটা সেইভাবে ব্যবহার করি না। অরাজনৈতিক বলতে কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির নয়, আমরা সেটাই ব্যবহার করতে চাই। সব রাজনীতি, সব হচ্ছে যে বিশ্বাসের মানুষ এসে আমাদের এখানে যোগ দিন, কোনো অসুবিধা নেই, তাদের দলীয় ঝান্ডাটাকে ছেড়ে দিয়ে আসুন, দে আর ওয়েলকাম। অরাজনৈতিক বলতে আমরা এটাই বুঝিয়েছি, প্রত্যেক মানুষের রাজনীতি আছে, আমরা চাই না অরাজনৈতিক সমাজ গড়ে উঠুক। আর যখন রাজনীতি ঠিক করে দেয় যে আমার দেশের এক ধর্ষকরা, অপরাধীরা হচ্ছে সাজা পাবে কি পাবে না, তথ্য প্রমাণ লোপাট হবে কি হবে না, তদন্ত ধামাচাপা দেওয়া হবে কি হবে না, একটা ডিউটিরত অবস্থায় একটা মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ধর্ষিতা হবেন কি না হবে না, এটা ঠিক করে দেয় রাজনীতি। তখন হচ্ছে অরাজনীতি কেন হবে? চিকিৎসকরা চিকিৎসকদের রাজনীতি করেন, তাতে আমরা দলীয় রাজনীতির সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। আমরা হচ্ছে চাইছি যে সব রাজনীতির মানুষ আসুন, তাদের ঝান্ডা ছেড়ে আমাদের সঙ্গে আসুন। সঞ্জয় রায়ের নার্কো যে টেস্টের কথা বলা হয়েছিল, সিবিআই যেটা চেয়েছিলেন, তো আমরা জানি যে সেটা এখন অনুমতি মেলেনি। তো ডাক্তারবাবু, আমি আপনাকে একজন চিকিৎসক হিসেবে প্রশ্ন করবো যে পলিগ্রাফ টেস্ট তো হয়েছিল, কিন্তু এরপরে নার্কো টেস্ট, তো নার্কো টেস্ট হলে আজকে আমাদের সামনে কি সত্য উঠে আসবে? কি হলে কি হবে সেটা আমরা জানি না, আমরা সিবিআই এর ওপর অপেক্ষা করছি। আপনারা যে জায়গায় সেই জায়গাতেই, আমরা শুধু সিবিআই এরকে বলছি, সিবিআই এর উপরে যে সম্পূর্ণ আমাদের কোনো মোহ আছে তা নয়। সিবিআই সঠিকভাবে তদন্ত করলে আজকে যারা দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন তাদের অনেকেই জেলের ভিতরে থাকতেন, এবং হচ্ছে সিবিআই সেটা করেনি বলেই আমাদের হচ্ছে সিবিআইয়ের উপরে চাপ সৃষ্টি করবার জন্য আমরা 25,000 চিকিৎসক মিলে মিছিল করে গিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআইকে বলে এসেছি যে হচ্ছে যে আপনারা করুন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের দপ্তর আমরা প্রয়োজনে ঘেরাও করে রাখবো।
এবং হচ্ছে সিবিআইয়ের উপরে আমরা কড়া নজরদারি রাখছি। কলকাতা পুলিশের ভূমিকা যেমন হাইকোর্ট বলে দিয়েছে, কলকাতা হাইকোর্ট, যে কলকাতা পুলিশ ব্যর্থ, আমরা অপেক্ষা করে আছি। সিবিআই যদি ব্যর্থ হয়, সুপ্রিম কোর্ট বলে দেবে, আশা করবো যে সিবিআইও ব্যর্থ, তখন কিন্তু একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। মানুষ কিন্তু এখনও অবধি সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা করে আছেন। আশা করব বিচার ব্যবস্থা সেই আস্থার জায়গাটুকু তারা রক্ষা করবেন, তারা মানুষকে নৈরাজ্যের পথে ঠেলে দেবেন না। আজকে রাত দখল করবে জুনিয়র ডাক্তাররা পুনরায়, তো এই আন্দোলনের ভবিষ্যৎ এবং জাস্টিসের ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি ভবিষ্যৎ বক্তা নই, জাস্টিসের ভবিষ্যৎ আমরা জানি না। আন্দোলনের কথা যদি বলেন, চিকিৎসকরা যেভাবে ঐক্যবদ্ধ, স্বাধীনতার পরে এই এত ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন আমার দেশ দেখেনি, এবং দেশের বাইরেও চিকিৎসকরা ঐক্যবদ্ধ, এবং চিকিৎসক আন্দোলনের পিছনে এত মানুষ এসছেন, সমাজের সর্বস্তরের মানুষ এসে দাঁড়াচ্ছেন। প্রতিদিন ভিড় করা মানুষের সংখ্যা বাড়ছে, এবং এটাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে বিচার না পাওয়া অবধি আমাদের এই লড়াই আন্দোলন চলবে, আমরা এর শেষ দেখে ছাড়ব। মুখ্যমন্ত্রীর আজকের এই যে আশাটা, সেদিনকে লাইভ স্ট্রিমিংয়ে উনি কথা বললেন না, কিন্তু আজকে স্বাস্থ্য ভবনে পুনরায় যে উনি এলেন, এই যে আশাটা, এই আশাটাকে নিয়ে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, 17 তারিখে সুপ্রিম কোর্টের শুনানি আছে, ফলে সরকার পক্ষকে সুপ্রিম কোর্টে বেশ কিছু প্রমাণ দাখিল করতে হবে যে তারা জট ছাড়ানোর চেষ্টা করেছিলেন। সেই প্রমাণ তৈরির কাজ এখন চলছে, নির্মাণের কাজ চলছে। এইসব নির্মাণের বিষয়ে আমরা জানি কিভাবে এইসব নির্মাণ করা হয়, থাকা ঘরে বসে থাকা ইত্যাদি, এগুলো কিন্তু সদিচ্ছা নিয়ে এলেন কিনা সেটা বিষয়। সদিচ্ছা নিয়ে এলে উনি ওখানে দাঁড়িয়ে বলে দিতেন যে কলকাতা পুলিশের কমিশনারকে এখনই বরখাস্ত করলাম, স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করলাম, ডিএমইকে বরখাস্ত করলাম, এগুলো ঘোষণা করে দিতেন, তাহলে বুঝতে পারতাম তিনি সদিচ্ছা নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিকুদাসের রিপোর্ট, টিভি বেঙ্গল, কলকাতা।